না গেলে কি করে বুঝবে? আগে আসো, তারপর দেখবে কি হয়। এই বললে মিথিলা রাইসার হাত ধরে মিথিলা রাইসাকে নিয়ে গেল। সবাই একসাথে নাস্তা করতে বসলো। মেঘা সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সবার জন্য আমার তরফ থেকে একটা দারুণ সারপ্রাইজ আছে। নিঝর মেঘাকে বলল, এই তুই আবার কি সারপ্রাইজ দিবি? মেঘা সবাইকে ঢং বাদ দিয়ে চুপচাপ খেতে বয়। মিথিলা নিঝরকে বলল, আহ, আপনি ওকে এইভাবে বলছেন কেন? ও তো একটা সারপ্রাইজই দিতে যাচ্ছে, আমরাও দেখি। আর সারপ্রাইজটা কি? মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই খুব এক্সাইটেড তোমার সারপ্রাইজটা দেখার জন্য। দেখাও দেখি। মেঘা একটা কাগজ বের করে মাইনের দিকে তাকিয়ে বলল, মায়ান ভাই, সবার আগে সারপ্রাইজটা আপনি দেখুন। এই বলে কাগজটা মাইনের হাতে দিল। মাইন কাগজটা হাতে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একবার কাগজটার দিকে, আরেকবার মেঘার দিকে তাকাচ্ছে। হঠাৎ করে মাইন হেসে দিল। মেঘা বুঝতে পারছে না মাইন হাসছে কেন। রাইসা বলল, আপনি হাসছেন কেন? দেখি তো কি আছে কাগজে, কি এমন সারপ্রাইজ দিল মেঘা আপু, যার কারণে আপনি কাগজটা হাতে নিয়ে হাসছেন, দেখি তো। এই বলে মেঘা কাগজটা হাতে নিল। কাগজটা হাতে নিয়ে মেঘা যেন কিছুতেই হাসি থামাতে পারছে না। রাইসা মেঘা কি বলল, মেঘা আপু, এটা তোমার সারপ্রাইজ? এই বলে জোরে জোরে হাসতে লাগলো রাইসা। মেঘা বুঝতে পারছে না ওরা হাসাহাসি কেন করছে। নিঝর রাইসাকে বলল, এই রাইসা, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে হাসছিস কেন? রাইসা হেসে যাচ্ছে হেসে যাচ্ছে। রাইসা যেন হাসি কিছুতেই থামছে না। রাইসা কাগজটা নিঝরের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া দেখো কত সুন্দর সারপ্রাইজ। নিঝর কাগজটা হাতে নিয়ে অনেক কষ্টে হাসিটা চেপে রেখে মেঘাকে বলল, মেঘা, আমি তো জানি তুই এটা কি আবার লিখে সবাইকে দেখাতে হয়? এটা তোর সারপ্রাইজ, ছাগল কোথাকার। মেঘা কিছুই বুঝতে পারছে না। মেঘার কাছে কিছুই বোধগম্য হচ্ছে না। ওরা কি বলাবলি করছে আর হাসাহাসি বা কেন করছে। রাজা নিচরের হাত থেকে কাগজটা নিয়ে বলল, ভাইয়া দেখি দেখি, কাগজটা আমার কাছে দাও, সবাইকে একবার দেখাই মেঘাপুর সারপ্রাইজটা। রাইসা কাগজটা নিয়ে মিথিলার বাবা মা সবাইকে দেখালো। কাগজটা দেখে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। রাইসা কাগজটা মিথিলার হাতে দিল, দিয়ে বলল, দেখো ভাবি, কত সুন্দর একটা সারপ্রাইজ দিল মেঘা আপু আমাদেরকে। এই বলে কাগজটা মিথিলার হাতে দিল রাইসা। মিথিলা কাগজটা দেখে রাইসার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মেঘাকে বলল, ওয়াও মেঘা, এত সুন্দর একটা সারপ্রাইজ। দেখো তোমার সারপ্রাইজটা তুমি নিজেই দেখো কত সুন্দর। এই বলে মিথিলা কাগজটা মেঘার হাতে দিল। মেঘা কাগজটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মেঘা কাগজটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘা দেখলো কাগজে লেখা আছে, আমি হলাম মেঘা, আমি একটা গাধা, হাট্টি মাটিম টিম, আমি মাঠে পারি টিম, আমি একটা গাধি, আমার মাথায় নাই বুদ্ধি, আমি হলাম মাথা মোটা, আমার মাথায় গোবর পোড়া, জেনে রাখো তোমরা। মেঘা অবাক হয়ে ভাবছে এগুলো কী সব লেখা কাগজে। মেঘা এতক্ষণে বুঝতে পারলো কেন সবাই হাসাহাসি করছিল। মেঘা মনে মনে ভাবছে, এই কাগজটা কোথা থেকে এলো? নিচের কোনো রকম হাসিটা আটকে মেঘাকে বলল, এইটা তো তোর সারপ্রাইজ ছিল না? আমি এতদিন জানতাম তুই একটা গাধি। তুই আবার কবে থেকে ডিম পাড়া শুরু করলি মেঘা? তুই সত্যি একটা মাথা মোটা, তাই এইসব কাগজে লিখে সবাইকে জানিয়ে সারপ্রাইজ দিচ্ছিস। যাক, ভালো হয়েছে। এতদিন আমি জানতাম, এখন সবাই জানলো। কবে বুদ্ধি হবে তোর মেঘা? মেঘা কিছুই বুঝতে পারছে না। এখানে তো অন্য একটা কাগজ থাকার কথা ছিল, কাগজটা কিভাবে চেঞ্জ হলো। মিথিলা নিচ্ছরকে বলল, আরে বাদ দিন তো, মনে হয় আমাদের সাথে একটু মজা করতে চেয়েছিল, কিন্তু ও বুঝতে পারেনি ও মজা করতে চেয়ে নিজেই যে মজার পাত্রী হয়ে যাবে। ঠিক বলেছি না মেঘা? কথাটা বলে একটা মুচকি হাসি দিল মিথিলা। মেঘা কিছু বলতে যাবে তখনই নিঝর মেঘাকে একটা ধমক দিয়ে বলল, মেঘা, তুই আর একটা কথাও বলবি না, চুপচাপ নাস্তা করতে বস। নিঝরের ধমক খেয়ে মেঘা আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করতে শুরু করলো। মেঘা রুমে যেয়ে তাড়াতাড়ি করে ব্যাগে হাত দিয়ে দেখলো আর কোনো কাগজ আছে নাকি। মেঘা আর কোনো কাগজ পেল না ব্যাগে। পিছন থেকে মিথিলা বলে উঠল, তুমি যেটা খুঁজছো সেটা আর কোনো দিনও তুমি পাবে না মেঘা, কারণ খেলার গুটিটা যে উল্টে গেছে মেঘা। মিথিলার কথা শুনে মেঘা একটু ঘাবড়ে গেল। মেঘা পিছন ফিরে থতমত খেয়ে মেঘা মিথিলাকে বলল,
তুমি কি বলতে চাইছো? মিথিলা মেঘার সামনে একটা কাগজ ধরে বলল। তুমি এই কাগজটাই খুঁজছিলে তাই না মেঘা? মেঘা মিথিলার হাত থেকে কাগজটা নিয়ে নিতে হাত বাড়ালো। সাথে সাথে মিথিলা মেঘার হাতটা ধরে ফেলল। মেঘা একটু চেঁচিয়ে বলে উঠল। তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেবার? মিথিলা একটু মুচকি হেসে বলল। তাই নাকি মেঘা? এটা তোমার জিনিস? হ্যাঁ, এটা আমার জিনিস, আমাকে দিয়ে দাও। এটা যদি তোমার জিনিস হয় তাহলে তুমি আমাদের ঘরে কি করছিলে মেঘা? আমাদের ঘরে বুঝি তোমার জিনিস রাখা ছিল? মিথিলার কথা শুনে মেঘা বিস্মিত হয়ে গেল। মেঘা মিথিলাকে কিছু বুঝতে না দিয়ে বলল। তোমাদের ঘরে গিয়েছি মানে? হ্যাঁ, তুমি আমাদের ঘরে গিয়েছিলে কিছু একটা চুরি করার জন্য। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তোমার কাছে কি প্রমাণ আছে যার ভিত্তিতে তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো? মিথিলা একটু মুচকি হাসি দিয়ে বলল। প্রমাণ হলো তোমার পারফিউমের ঘ্রাণ আর আমার নাক। মানে? আমার গতকালকেই সন্দেহ হয়েছিল যখন সিঁড়ির কাছ থেকে তোর পারফিউমের গন্ধ পাচ্ছিলাম। তারপর তুমি যখনই এই রুমে ঢুকলে তখন তোমার পারফিউমের ঘ্রাণ আমাকে বলে দিল তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে। আমাদের সব কথা শুনে তুমি ওই বাড়িতে গিয়েছিলে এই কাগজটা চুরি করার জন্য। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর তোমাদের রুমে ঢুকেছিলাম? তুমি শুধু শুধু আমাকে দোষী সাব্যস্ত করতে পারো না। আমি তোমাদের রুমে যাইনি, কোনো কিছু চুরিও করিনি। তুমি ওই বাড়িতে যাবার পর মা আমাকে ফোন দিয়েছিল। মা বলল তুমি নাকি খুব ইম্পর্ট্যান্ট কিছু খুঁজছো আমাদের রুমে। আমাদের রুমের দরজা আটকে। তা আমাদের রুমে তোমার এমন কি ইম্পর্ট্যান্ট জিনিস ছিল মেঘা যেটা আমাদের রুমের দরজা আটকে তোমাকে খুঁজতে হলো? তুমি সব কিছু সীমা অতিক্রম করে গেছো মেঘা। তোমাকে অনেক ছাড় দিয়েছি আর না। এই বলে মেঘার হাতটা পেছনে নিয়ে চমকে দিল মিথিলা। আমার হাত ছাড়ো বলছি, আমার লাগছে। মিথিলা মেঘার হাতটা আরও একটু মচকে দিয়ে বলল। লাগুক, তোমার আরো বেশি লাগা উচিত। আর তোমার সাহস হয় কি করে আমাদের রুমে গিয়ে চোরের মতো এই কাগজটা তুমি চুরি করেছো? যা করেছি একদম বেশ করেছি। এখনো তুমি জোর গলায় কথা বলছো? তোমার একটু লজ্জা নেই তাই না মেঘা? মেঘা একটা তাচ্ছিলের হাসি দিয়ে মিথিলা কি বলল। লজ্জা আমার না, লজ্জা তোমার নেই। তোমাদের বিয়েটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ। নির্ঝর ভাইয়া যদি তোমাকে এতই ভালোবাসতো কখনো তোমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতো না। তুমি নির্ঝর ভাইয়ার জীবনে জাস্ট একটা চুক্তিবদ্ধ বউ। মিথিলা মেঘার হাতটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে মেঘার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেঘা গালে হাত দিয়ে চোখ গরম করে বলল। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? এই তুই সাহসের দেখছিস কি? হ্যাঁ, তুই এখন আমার আসল রূপ দেখিসনি, এখন থেকে দেখবি। আমি আমার স্বামী আর সংসারের জন্য সব কিছু করতে পারি। চুপ। মেঘা একটু জোরে হেসে দিয়ে বলল। চুক্তির বউয়ের আবার সংসার আর স্বামী? এত যে স্বামী স্বামী আর সংসার সংসার করছো, তোমার এই স্বামী আর সংসারের মেয়াদ ঠিক 6 মাস। 6 মাস পরে তুমি নির্ঝরের জীবন থেকে আউট, আর আমি নির্ঝরের জীবনে ইন করব। মিথিলা মেঘাকে আঙ্গুল উঠিয়ে জোরে একটা ধমক দিয়ে বলল। একদম চুপ। আর একটা কথাও বলবি না। কন্ট্রাক্ট পেপারটা 6 মাসের হতে পারে, কিন্তু কাবিনটা কিন্তু 6 মাসের নয় মেঘা। আর বিয়েটাও কিন্তু 6 মাসের নয়। সামান্য একটা কাগজ আমাকে আর নির্ঝরকে কখনো আলাদা করতে পারবে না মেঘা। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তোমাদের বিয়ের 1 মাস তো প্রায় চলেই গেছে, আর 5 মাস বাকি আছে। দেখা যাবে 5 মাস পরে নির্ঝরের জীবনে কে থাকে আর কে চলে যায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নির্ঝর আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে সারা জীবন। একজন স্ত্রী ভালোবাসার জোর সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই মেঘা। তুই হলি একটা ভেসে আসা মেঘ, আর আমি নির্ঝরের জীবনের বর্তমান এবং ভবিষ্যৎ। তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিলাম, ভুলেও যদি আমার আর নির্ঝরের মধ্যে আসার চেষ্টাও করিস তার ফল কিন্তু খুব খারাপ হবে। তাই নাকি? সেটা সময় বলে দেবে কার ফল খারাপ হবে। তুই যতই ছলনা করার চেষ্টা করিস না কেন মেঘা, জিতবো কিন্তু আমি, কারণ নির্ঝর তোকে নয় আমাকে ভালোবাসে। মেঘা একটা তাচ্ছিলের হাসি দিয়ে মিথিলাকে বলল। নির্ঝর যদি তোকে এতই ভালোবেসে তাহলে কন্ট্রাক্ট ম্যারেজ কেন করলো? এত বড় বড় কথা তোর মতো মেয়ের মুখে মানায় না মিথিলা। মিথিলা মেঘার হাতটা আবার মুচকে ধরে বলল। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস, আবার তুই তুকারি করছিস। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাইয়ের বউ? আমাকে ভাবি বল আর আপনি সম্বোধন কর।
তোকে আমি কোনোদিনও ভাবি বলবো না, আর আপনিও বলবো না, কারণ তুই আমার প্রতিদ্বন্দ্বী। মিথিলা মেঘার হাতটা আর একটু বেশি করে মস্কে ধরলো, বলল, কি বললি তুই? আমি তোর প্রতিদ্বন্দ্বী? মানে আমি তোর বড় ভাইয়ের বউ, সে সম্পর্কে আমি তোর ভাবি? আমাকে ভাবি বলে আপনি বলে শ্রদ্ধার সাথে কথা বল আমার সাথে। মেঘা হাতে ব্যথা পেয়ে মিথিলা কি বলল, আমার হাত ছাড় বলছি মিথিলা। আগে ভাবি বল, তা না হলে কিন্তু তোর হাত আমি একদম মচকে ভেঙে ফেলবো। বল ভাবি বল, আর আপনি বলে শ্রদ্ধার সাথে কথা বল, বল। এই বলে মেঘার হাত আরও একটু মচকে দিল। মেঘা আর উপায় না পেয়ে বলল, বলছি বলছি ভাবি প্লিজ আমার হাতটা ছেড়ে দেন। মিথিলা মেঘার হাত ছেড়ে দিয়ে মেঘার দিকে তাকিয়ে বলল, এই তো গুড গার্ল, সবসময় এইভাবে ভাবি আর আপনি সম্বোধন করে শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলবে, মনে থাকবে। মেঘা কথা বলছে না দেখে মিথিলা জোরে একটা ধমক দিয়ে মেঘাকে বলল, কিরে কথা বলছিস না কেন? দেবো হাতটা আরেকবার মচকে? মেঘা ভয় পেয়ে বলল, ভাবি আর আপনি বলে সমাধান করব। মনে থাকে যেন। এই বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল মিথিলা। মিথিলা চলে যেতে মেঘা ওর হাতটা অন্য একটা হাত দিয়ে মালিশ করতে করতে বলল, কি দরজাল মেয়ে রে বাবা, এরকম দরজাল মেয়ে আমি কোথাও দেখিনি। আমার হাত মস্কে দেওয়া, তাই না? তোর খবর আছে দেখিস। মিথিলা রুমে এসে বসে বসে ভাবছে, যত মেঘার উপর রাগ দেখাক না কেন, মেঘা কিন্তু মিথ্যা কিছু বলেনি। 6 মাসের মধ্যে 1 মাস চলে গেছে। 5 মাস পরে নির্ঝর আর মিথিলার রাস্তা কি সত্যি আলাদা হয়ে যাবে? কথাটা ভেবেই মিথিলার চোখে পানি জমা হলো। মিথিলা কিছুতেই নিজেকে সামলিয়ে রাখতে পারছে না। সত্যি যদি আর 5 মাস পরে মিথিলা আর নির্ঝরের ডিভোর্স হয়ে যায়, তাহলে কিভাবে থাকবে মিথিলা নির্ঝরকে ছাড়া? এভাবে অঝরে কাঁদতে লাগলো মিথিলা। নির্ঝর রুমে ঢুকে দেখলো মিথিলা কাঁদছে। নির্ঝরকে দেখে মিথিলার সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে নিল। নির্ঝর মিথিলার কাছে এসে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? না কিছু হয়নি। এই বলে মিথিলা উঠে যেতে লাগলো। নির্ঝর মিথিলার হাত ধরে ফেলল। মিথিলা একটু ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার হাতটা ছাড়ুন, আমি যাব। নির্ঝর মিথিলার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে মিথিলা কি বলল, কি হয়েছে আপনার? আপনি এভাবে কথা বলছেন কেন? মিথিলা এক ঝটকে নিজের হাতটা ছাড়িয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, কিভাবে কথা বলবো আপনার সাথে? আর আমি কাঁদলেই বা কি, আর না কাঁদলেই বা কি, তাতে আপনার কিছু আসে যায়? আপনার আর আমার 6 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ। 6 মাসের মধ্যে 1 মাস চলে গেছে, আর 5 মাস পরে আপনার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় না এত মায়া আর এত টান বাড়িয়ে কোনো লাভ আছে। তাই এখন থেকে আমাদের দুজনকে কিছুটা আলাদা হয়ে থাকা উচিত, যেন পরবর্তীতে সেটা আমার জন্য কষ্টের কারণ না হয়। আপনার তো এতটুকু কষ্ট হবে না আমি জানি, কারণ আপনি তো নিজের ইচ্ছায় এই কন্ট্যাক্ট ম্যারেজটা করেছেন। আপনার বিন্দুমাত্র কষ্ট হবে না, কষ্ট হবে আমার, কারণ আমি আপনাকে কন্ট্যাক্ট ম্যারেজ করতে চাইনি। আমি চেয়েছিলাম সারা জীবন স্বামী আর সংসার নিয়ে সুখে থাকতে। আমি বাধ্য হয়েছিলাম আপনার এই প্রস্তাবে রাজি হতে। আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে এই একটা কন্ট্যাক্ট পেপারের জন্য। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রুম থেকে চলে গেল মিথিলা। নির্ঝর বুঝতে পারছে মিথিলার মনে ঝড় চলছে। মিথিলার মনের এই ঝড়ের জন্য নির্ঝর দায়ী। নির্ঝর কোনো কিছু বিচার না করে, না ভেবে চিন্তে উত্তেজিত হয়ে রাগের বশে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। নির্ঝরের উচিত ছিল মিথিলার সম্পর্কে বলা কথাগুলো যাচাই বাছাই করা, তা না করে রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছে নির্ঝর। তাই নির্ঝর সিদ্ধান্ত নিল, যেহেতু নির্ঝরের একটা ভুল সিদ্ধান্তের জন্য এসব হয়েছে, তাই নির্ঝরকেই আবার সব ঠিক করতে হবে। মিথিলার অভিমানটাকে নির্ঝরের ভাঙাতেই হবে। মিথিলার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিথিলা যার জন্য এত লড়াই করে যাচ্ছে, আদৌ কি সে মিথিলার ছিল? না, কখনোই মিথিলার হবে। আজ মিথিলার মনে অনেক বড় একটা প্রশ্ন এসে ভর করেছে। মিথিলা কি সত্যি ভালোবাসার পেছনে ছুটছে, নাকি কোনো মরীচিকার পিছনে ছুটছে, যা সময়ের সাথে সাথে মিথিলার জীবন থেকে হারিয়ে যাবে? কেন নির্ঝর এরকম একটা এগ্রিমেন্টে বিয়ে করতে মিথিলাকে বাধ্য করলো? কেন এখনো পর্যন্ত মিথিলা নির্ঝরের কাছে স্ত্রীর অধিকারটা পেল না? এগ্রিমেন্টে বিয়ে যখন করলোই মিথিলাকে, তাহলে কেন এত টান, এত মায়া, এত ভালোবাসা সৃষ্টি করলো?
নিচ্চর মিথিলার মনে? কেমন শত্রুতা ছিল মিথিলার সাথে নিচ্চরে? কেন নিচ্চর মিথিলার জীবনটাকে এমন এলোমেলো করে দিল? মিথিলা তো আর ইচ্ছে করে বা জোর করে নিচ্চরের বউ হয়নি। নিচ্চরের সম্মতিতেই আর দুই পরিবারের মাধ্যমে মিথিলাকে নিচ্চরের বউ করে নিয়ে গেছে। তাহলে কেন সেখানে এগ্রিমেন্টের মতো একটা শর্ত ঢুকলো? কেন মেঘার সাথে নিজের স্বামীকে নিয়ে যুদ্ধ করতে হচ্ছে মিথিলার? মিথিলার মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। সে আর সেই প্রশ্নের উত্তরগুলো নিঝরকে দিতেই হবে। মিথিলাও বসে বসে কথাগুলো ভাবছিল। পিছন থেকে নিঝর এসে মিথিলাকে ডাক দিল। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথেও আমার অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে আপনার কাছে আমার। সেই প্রশ্নের উত্তরগুলো চাই আমি আপনার কাছে। কি প্রশ্ন? মিথিলা আর কোনো কথা না বলে মিথিলা নিঝরের হাত ধরে নিঝরকে ছাদে নিয়ে গেল। আপনি আমাকে ছাদে কেন নিয়ে এলেন? কারণ আমি আমার প্রশ্নের উত্তর চাই, তার জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কারণ আমি চাই না এই কথাগুলো আমার পরিবারের কেউ জানুক। আমি চাই না তারা জানুক তাদের আদরে নির্ঝর মিথিলাকে একটা এগ্রিমেন্ট পেপারের ভিত্তিতে বিয়ে করেছে। আপনাকে তো বললাম এই অ্যাগ্রিমেন্ট পেপার নিয়ে আর কোনো কথা না বলতে। কেন বলবো না? আপনি না চাইলেও আমাকে বলতে হবে, কারণ এই এগ্রিমেন্ট পেপারের ওপর আমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই নির্ভর করে আছে। আপনাকে আজকে বলতেই হবে কি এমন দোষ আর কি এমন অপরাধ আমি করেছিলাম যার জন্য আপনি আমাকে এগ্রিমেন্টের বিয়ে করেছেন। কেন আপনি আমার সাজানো জীবনটাকে এলোমেলো করে দিলেন এভাবে? আমি ভেবেছিলাম সব কিছু ভুলে, সব কিছু পেছনে ফেলে আপনাকে নিয়ে বাঁচতে। আমার জীবনটাকে কি আপনার খেলনা পুতুল মনে হয়? বিয়েটা কি আপনার কাছে একটা খেলনা? কেন আপনি আমার সাথে এমন করলেন বলুন? নিঝর অবাক হয়ে মিথিলার কথাগুলো শুনছিল। এমন কি হলো যে মিথিলা আজ নিঝরের সাথে এরকম ব্যবহার করছে, এইভাবে কথা বলছে? বুঝে উঠতে পারছে না নিঝর। নিঝরকে চুপ থাকতে দেখে মিথিলা একটু জোরে চেঁচিয়ে বলল। চুপ করে আছেন কেন? উত্তর দিন। নিঝর মিথিলাকে শান্ত করার অনেক চেষ্টা করলো, কিন্তু নিঝর মিথিলাকে শান্ত করতে পারল না। মিথিলা উত্তেজিত হয়ে যাচ্ছে। নিঝর মিথিলাকে শান্ত করতে না পেরে জোরে বলে উঠল। তার জন্য তুমি দায়ী মিথিলা? কথাটা শুনে নিঝরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মিথিলা নিঝরকে বলল। আমি দায়ী মানে? হ্যাঁ, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তুমি। আমাদের মধ্যে শুরু থেকে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয়েছে তার জন্য একমাত্র দায়ী তুমি। এই অ্যাগ্রিমেন্টের বিয়ের জন্য দায়ী তুমি। তুমি যদি সেই দিন আমাকে রিজেক্ট না করতে তাহলে আমাদের খুব সুন্দর একটা লাইফ ক্রিয়েট হতো। তোমার আর আমার মধ্যে এত পরিমাণ ভুল বোঝাবুঝি হতো না। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারতো না মিথিলা। নিঝরের কথা কিছুই বুঝতে পারছে না মিথিলা। নিঝর কি বলছে এইসব মিথিলাকে? নিঝরের কথাগুলো শুনে মিথিলা যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেল। মিথিলা নিঝরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে নিঝরকে বলল। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে রিজেক্ট করেছি মানে? তুমি কেন বুঝেও না বোঝার ভান করছো মিথিলা? আমি বুঝতে পারছি না। আমি সত্যি আপনার একটা কথা বুঝতে পারছি না। আমি আপনাকে রিজেক্ট করেছি মানে? আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর পরেই আমি কিন্তু রাজি হয়ে গিয়েছিলাম আপনাকে কিন্তু একবারের জন্য আমি রিজেক্ট করিনি। তাহলে কিসের ভিত্তিতে আপনি আমার উপর এরকম একটা দোষ চাপাচ্ছেন বলুন? নিঝর একটুও রাগ দেখে মিথিলাকে বলল। ব্যাস মিথিলা, অনেক হয়েছে। তোমার এই নাটকগুলো এবার বন্ধ করো। আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি, কোনটা তোমার আসল রূপ, এটা নাকি আগেরটা? শুনুন, নাটক আমি করছি না, নাটক আপনি করছেন। আমি তো আপনাকে নিয়ে এখন কনফিউজড, আর আপনি আমার কথা বলছেন। আমি একদম ঠিক বলছি। তুমি বহুরূপী মিথিলা। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে? আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন বলুন? ওকে, ওয়েট করো। এই বলে নিঝর পকেট থেকে তার মোবাইলটা বের করে মিথিলার হাতে ফোনটা দিয়ে কিছু SMS দেখালো মিথিলাকে। মিথিলা যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেল। এইসব কি? কিছুই বুঝতে পারছে না মিথিলা নামে এইসব বাজে আর নোংরা SMS কে করলো নিঝরকে? আর কেনই বা করলো? মিথিলা যেন বাকরুদ্ধ হয়ে গেল। মিথিলা চুপ করে আছে দেখে নিঝর মিথিলাকে বলল। এখন চুপ করে আছো কেন মিথিলা? মিথিলা ভালো করে নাম্বারটার দিকে তাকিয়ে দেখলো নাম্বারটা মিথিলার খুব চেনা চেনা মনে হচ্ছে।
মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে নির্ঝরকে বলল, এই নাম্বারটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই নাম্বারটা কার তা আমি জানি না। আর কে আমার নামে এই নাম্বার থেকে আপনাকে এরকম বাজে বাজে আর নোংরা নোংরা SMS করলো আমি কিছু বুঝতে পারছি না। নির্ঝর মনে মনে বলল, সেটা তো আমারও প্রশ্ন। কে এই ব্যক্তি যে মিথিলাকে আমার কাছে খারাপ করার জন্য এই এসএমএসগুলো আমাকে করেছিল? কিন্তু মিথিলা আমাকে চিনতো না, এটা কেন বলল? নির্ঝর মিথিলাকে বলল, আচ্ছা মিথিলা, তুমি আমাকে বিয়ের আগে চিনতে না, এই মিথ্যেটা কেন বলছো? আমি আপনাকে মিথ্যে কেন বলবো? আমি সত্যি আপনাকে বিয়ের আগে চিনতাম না। একদম চুপ। আর একটা মিথ্যা কথাও তুমি বলবে না মিথিলা। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি কোনো মিথ্যা কথা বলছি না? আর আপনি কিসের ভিত্তিতে এত জোর দিয়ে বলছেন যে আমি আপনাকে বিয়ের আগে চিনতাম? ওকে, ওয়েট। এই বলে নির্ঝর মিথিলার হাত থেকে ফোনটা নিয়ে কিছু একটা বের করে মিথিলার সামনে ফোনটা ধরলো। ফোনের দিকে তাকাতেই মিথিলার যেন পুরো পৃথিবী ঘুরছে চারপাশে। মিথিলার চিন্তা ভাবনাগুলো যেন একদম থমকে গেল। এইসব কি দেখছে মিথিলা? মিথিলা নির্ঝরের মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মিথিলার কিছু ছবি নির্ঝরের গ্যালারিতে। মিথিলা অবাক হয়ে গেল ছবিগুলো দেখে। এই ছবিগুলো মিথিলার বিয়ের অনেক আগে তোলা, তাই ছবিগুলো নির্ঝরের কাছে থাকার কথা নয়। কারণ বিয়ের আগে বা বিয়ের পরে এখনও পর্যন্ত মিথিলার কোনো ছবি নির্ঝরকে দেয়নি মিথিলা। এমনকি মিথিলার কাছ থেকেও মিথিলার কোনো ছবি নেয়নি নির্ঝর। তাহলে এই ছবিগুলো নির্ঝরের কাছে কিভাবে এলো? মিথিলা যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল। নির্ঝর মিথিলার হাত থেকে এক টান দিয়ে মোবাইলটা নিয়ে মিথিলাকে বলল, কি মিথিলা, এখন কি কিছু মনে পড়ছে তোমার? নাকি এখনো বলবে তুমি বিয়ের আগে আমাকে চিনতে না? মিথিলা কি বলবে বুঝে উঠতে পারছে না। মিথিলার মনে অনেক প্রশ্ন এসে ভর করেছে। মিথিলা নির্ঝরকে জিজ্ঞেস করলো, আমার কাছে সব কিছু কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। হোয়াট, কি বলতে চাইছো তুমি? আচ্ছা, আপনি এই ছবিগুলো কোথায় পেলেন? বিয়ের আগে বা বিয়ের পরে আমি আপনাকে তো কোনো ছবি দেইনি, বা আপনিও তো আমার কাছ থেকে কোনো ছবি নেননি। তাহলে আমার এই ছবিগুলো আপনার কাছে কিভাবে এলো? নির্ঝর মিথিলাকে কিছুটা রাগ দেখিয়ে বলল, দেখো মিথিলা, সব কিছুর একটা সীমা আছে। তুমি সেই সীমাটা লঙ্ঘন করবে না। আমার আর ধৈর্যের পরীক্ষা নেবে না তুমি। অনেক নাটক হয়েছে, এবার এসব নাটক বন্ধ করো তুমি মিথিলা। বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন, আর কেনই বা এগুলো বলছেন আমাকে। আর আমি নাটক করব কেন আপনার সাথে? বুঝতে পারছো না মানে? এই ছবিগুলো তো তুমি নিজেই আমাকে দিয়েছিলে, আর এখন তুমি বলছো তুমি কিছুই বুঝতে পারছো না। এসবের মানে কি মিথিলা? আপনি কি বলছেন এইসব? আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে ছবি দিয়েছি মানে? আমি কখন আপনাকে আমার ছবি দিলাম? জাস্ট শাট আপ মিথিলা। আমি আজ বুঝতে পারছি তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি মিথিলা। আমার সাথে সবসময় টাইম পাস করেছো আর অভিনয় করে গেছো। তাই তুমি এক কথাতেই আমাকে না দেখেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম মিথিলা। মিথিলা কিছুই বুঝতে পারছে না নির্ঝর কেন এইভাবে মিথিলার সাথে কথা বলছে। নির্ঝর মিথিলাকে খোলাখুলিভাবে কিছু বলছেও না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম এই ছবিগুলো আমি আপনাকে দিয়েছি, কিন্তু কোথায় এবং কিভাবে দিয়েছি এটা আমাকে বলুন তো। চুপ, একদম চুপ। তোর কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। চলো না মই। এই নির্ঝর মিথিলাকে একটা ধাক্কা মেরে চলে যাচ্ছিল। মিথিলা নির্ঝরের হাত ধরে বলল, প্লিজ যাবেন না, আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমার কথাটা একবার শুনুন। নির্ঝর মিথিলার হাত থেকে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে চোখ গরম করে বলল, ডোন্ট টাচ মি। তুই একটা বহুরূপী। তোকে আমি দ্বিতীয়বার একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তার যোগ্য না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। এই বলে নির্ঝর ওখান থেকে চলে গেল। মিথিলা কয়েকবার নির্ঝরকে পেছন থেকে ডাক দিল, কিন্তু নির্ঝর মিথিলার একটা ডাকেও সাড়া দিল না। মিথিলা ছাদে হাঁটু গেড়ে বসে পড়ল। নির্ঝর কেন এমন করছে মিথিলার সাথে? মিথিলা কিছুই বুঝতে পারছে না। মিথিলার চোখ ভিজে এলো। মিথিলা আর চোখের পানি ধরে রাখতে পারল না। মিথিলা অঝরে কেঁদে দিল। মিথিলা অঝরে কেঁদে কেঁদে ভাবছে, মিথিলা যার জন্য এত লড়াই করছে, যার জন্য এত কিছু করছে, সে কিনা মিথিলাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল। একটা বারের জন্য বোঝার চেষ্টা করলো না যে মিথিলা নির্দোষ। যেভাবেই হোক নির্ঝরের এই ভুল ভাঙতেই হবে।
আড়াল থেকে সব দেখলো মেঘা। মেঘা মনে মনে বলল, এই তো মেঘ না চাইতেই বৃষ্টি। যাক, আমার আর কষ্ট করতে হলো না। নির্ঝর আর মিথিলা দুজনেই আবার চরম ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে আলাদা হয়ে যাচ্ছে। এটাই তো চেয়েছিলাম আমি। আমার এতদিনের সব প্ল্যানিং ভেস্তে গেলেও আজ আমি সফল। আর মিথিলা এতবার যেতে গিয়েও মিথিলা আজ ব্যর্থ। এভাবেই মনে মনে হাসলো মেঘা। হঠাৎ মিথিলার কাঁধে কে যেন হাত রাখলো। মিথিলা পিছনে তাকিয়ে দেখলো রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে দেখে মিথিলা তাড়াতাড়ি করে চোখের পানিটুকু মুছে উঠে দাঁড়ালো। রাইসা মিথিলার দিকে তাকিয়ে বলল, তুমি কাঁদছো কেন ভাবি? মিথিলা নিজেকে সামলিয়ে নিয়ে রাইসাকে বলল, কই না তো, আমি তো কাঁদছি না। মিথ্যে কেন বলছো ভাবি? তোমার চোখ বলে দিচ্ছে তুমি কাঁদছিলে। মিথ্যে কেন বলবো রাইসা? তুমি ভুল ভাবছো, আসলে চোখে যেন কি পড়েছে। দেখি তাকাও আমার দিকে। মিথিলা রাইসার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। রাইসা মিথিলার দু হাত দিয়ে মিথিলার গালে হাত দিয়ে মিথিলার মুখটা উঠিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে তুমি শুধু আমার ভাবি না, আমার একজন ভালো বন্ধু। তাহলে আমাকে একজন ভালো বন্ধু মনে করে বলো ভাবি, কি হয়েছে? মিথিলা আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না, রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাইসা নির্ঝর যে আমাকে চরম ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে গেছে রাইসা। রাইসা মিথিলাকে নিচের দিকে ফিরিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে মিথিলাকে বলল, তোমাদের মধ্যে আবার কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো, আমাকে সবটা খুলে বলো তো ভাবি। রাইসা মিথিলাকে সব খুলে বলল। তুমি এসব কি বলছো ভাবি? তুমি কি সত্যি এই বিষয়ে কিছুই জানো না? বিশ্বাস করো রাইসা, আমি এই বিষয়ে কিছুই জানি না। কিভাবে কোথা থেকে আমার ছবিগুলো নির্ঝরের কাছে আসলো আমি কিছুই বুঝতে পারছি না। নির্ঝরও আমাকে কিছু খুলে বললো না। তুমি হয়তোবা ছবিগুলো কোনো সময় ভাইয়াকে দিয়েছিলে, হয়তো তোমার মনে নেই। না রাইসা, ওই ছবিগুলো আমার বিয়ের আগে তোলা ছিল। এই ছবিগুলো তোমার ভাইয়ার পাওয়ার কথা নয় রাইসা, কিন্তু কিভাবে পেলো আমি কিছুই বুঝতে পারছি না রাইসা। রাইসা মিথিলার কথা শুনে ভাবছে, ভাবি যদি ভাইয়াকে ছবি না দিয়ে থাকে তাহলে ভাইয়া ছবিগুলো পেলো কোথায়? হঠাৎ রাইসার মাথায় একটা প্রশ্ন আসলো, এই ছবিগুলোর সাথে তার ভাইয়ের অতীতের কোনো যোগসূত্র তো নেই তো? আমাকে শিওর হতে হবে। মিথিলা রাইসার দিকে তাকিয়ে বলল, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না রাইসা। এই ভুল বোঝাবুঝি কিভাবে আমি শেষ করব আমি বুঝতে পারছি না রাইসা। রাইসা মিথিলার হাত ধরে বলল। সব ঠিক হয়ে যাবে ভাবি। রাইসা একটু থেমে নিয়ে বলল, ভাবি তোমাকে আমার কিছু বলার আছে। আসলে আমরা তোমার কাছ থেকে কিছু কথা গোপন করেছিলাম, আজকে সেই কথাটা তোমাকে বলাটা খুব দরকার ভাবি। মানে কি এমন কথা যা তোমরা আমার কাছ থেকে গোপন করেছিলে? মিথিলা রাইসার কথা শুনে রাইসাকে বলল। গোপন কথা মানে কি গোপন কথা রাইসা? রাইসা বিনয়ের স্বরে বলল, বলবো ভাবি, তবে আমার একটা অনুরোধ তোমার কাছে। সব কিছু শুনে তুমি আমাদেরকে ভুল বুঝো না ভাবি। মিথিলা রাইসার দিকে তাকিয়ে ভাবতেছে কি এমন গোপন কথা যা আমাকে বলতে সংকোচ বোধ করছে রাইসা। মিথিলা রাইসার দিকে জিজ্ঞাসিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি আসলে কথাটা তোমাকে কি করে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। মিথিলা রাইসাকে জিজ্ঞেস করলো, রাইসা তুমি এত সংকোচ বোধ না করে আমাকে নির্দ্বিধায় পুরোটা খুলে বলো। রাইসা একটু দম নিয়ে মিথিলাকে বলল, আসলে ভাবি ভাইয়ার অতীত সম্পর্কে আমরা সবাই জানতাম। রাইসার কথা শুনে মিথিলা রীতিমতো অবাক হয়ে গেল। মিথিলা অবাক হয়ে রাইসাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি আর মা আমাকে কেন বলেছিলে কিছু জানো না? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা আর মা আমাকে নিষেধ করেছিল বলতে, কারণ বাবা আর মা চায়নি তোমাদের দাম্পত্য জীবনে কোনো রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। মা আর বাবা ভেবেছিল তোমার সাথে বিয়ে হলে ভাইয়া নিজের অতীত সব কিছু ভুলে গিয়ে ভাইয়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু আমি তোমাকে আর ভাইয়াকে খুব কাছ থেকে দেখে উপলব্ধি করতে পেরেছি ভাইয়া নিজের অতীত এখনও ভুলতে পারেনি। আর আজকে তোমার কথা শুনে মনে হলো আমি সেই দিন তোমাকে যদি সব কিছু বলে দিতাম আজকে তোমাদের মধ্যে আর কোনো বোঝাবুঝির সৃষ্টি হতো না। মিথিলা রাইসাকে একটু অভিমানী স্বরে বলল, রাইসা অন্ততপক্ষে তোমার আমাকে সবটা খুলে বলা উচিত ছিল, তাহলে আমি বুঝতে পারতাম নির্ঝরের অতীতটা আসলে কি। রাইসা মিথিলার হাত ধরে বলল, তুমি রাগ করো না ভাবি প্লিজ, আজকে আমি তোমাকে সব বলবো,
কারণ আমার মনে হচ্ছে ভাইয়ার অতীতের সাথে তোমার ছবিগুলোর কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তুমি কি বলতে চাইছো রাইসা? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার ছবির সাথে তোমার ভাইয়ার অতীতের কি সম্পর্ক থাকতে পারে? রাইসা কিছুক্ষণ চুপ থেকে ঠোঁটটা ভিজিয়ে মিথিলাকে বলা শুরু করলো। আসলে ভাবি, নির্জর ভাইয়া আর মেঘা আপু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই দুই পরিবার চেয়েছিল নির্জর ভাইয়া আর মেঘা আপুর বিয়ে দিতে। ছোটবেলাতেই ওদের বিয়ে ঠিক করে রেখেছিল দুই পরিবার। মেঘা আপুও কথাটা জানতো, শুধু ভাইয়া এই কথাটা জানতো না, এমনকি আজ পর্যন্ত ভাইয়া এই কথাটা জানে না। কেন তোমরা নির্ঝরকে কিছু বলনি? বাবার মা বলতে চেয়েছিল কিন্তু বলার সুযোগ পায়নি। কেন? বাবার মা চেয়েছিল সঠিক সময় ভাইয়াকে সবটা জানাবে, কিন্তু তার আগে ভাইয়ার জীবনে কে একজন এলো। বাবার মা কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ বাবা আর মা তো মেঘাপুর পরিবারের সাথে কথা দিয়ে রেখেছিল ভাইয়ার সাথে মেঘাপুর বিয়ে দেবে। আচ্ছা রাইসা, নির্ঝরের সাথে ওই মেয়েটার পরিচয় হয়েছিল কিভাবে? ভাইয়ার কাছে আমি যতটুকু শুনেছি, তার সাথে ভাইয়ার রং নাম্বারে পরিচয় হয়েছিল। আসলে রং নাম্বারও না, ভাইয়া মেয়েটাকে একটা ফ্লেক্সি লোডের দোকানে দেখে পছন্দ করে ফেলেছিল। সেখান থেকে ভাইয়া তার নাম্বার নিয়ে তার সাথে কথা বলা শুরু করেছিল। এক পর্যায়ে ভাইয়া আর ওই মেয়েটার মধ্যে একটা রিলেশন গড়ে ওঠে। প্রথম দেখাতে একটা মানুষের প্রতি একটা মানুষের এতটা ভালোবাসা তৈরি হতে পারে, তা ভাইয়াকে না দেখলে আমি কিছুতেই বুঝতে পারতাম না। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো ভাবি, ওই মেয়েটা একদিনের জন্যও ভাইয়াকে দেখেনি। ভাইয়া ওই মেয়েটার সামনে একদিনের জন্যও যায়নি। রাইসার কথা শুনে মিথিলার মনে অনেক প্রশ্ন উদয় হলো। মিথিলা রাইসাকে জিজ্ঞেস করলো, মানে তোমার ভাইয়া সেই মেয়েটার সাথে একবারের জন্য দেখা করেনি, বা সেই মেয়েটা কি তোমার ভাইয়াকে একবারের জন্য দেখেনি? ভাইয়ার কাছে যতটুকু শুনেছিলাম, ওই মেয়েটা ভাইয়াকে দেখেনি। ভাইয়া চেয়েছিল সরাসরি তার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে তার সামনে গিয়ে সারপ্রাইজ দিতে। তুমি কি সেই মেয়েটাকে দেখোনি রাইসা? তার নাম কি তুমি জানো না রাইসা? তার নাম আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেনি। এমনকি ভাইয়াকে আমি অনেকবার বলেছিলাম সেই মেয়েটার ছবি দেখাতে, ভাইয়া দেখাবে দেখাবে বলে আর দেখায়নি। চেয়েছিল বাবার মাকে আগে দেখিয়ে একটা সারপ্রাইজ দিতে। মিথিলার কাছে যেন একটু একটু করে রহস্যটা ক্লিয়ার হচ্ছে। কোথাও যেন মিথিলার হারিয়ে যাওয়া অতীতের সাথে নির্ঝরের হারিয়ে যাওয়া অতীতের মিল খুঁজে পাচ্ছে মিথিলা। হঠাৎ মিথিলার মাথায় একটা প্রশ্ন আসলো। মিথিলা রাইসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রাইসা, এসব কথা শোনার পর মেঘা কোনো রিয়েক্ট করেনি? হ্যাঁ ভাবি, চরমভাবে রিয়াক্ট করেছিল। কথাটা কোনোভাবে মেঘা আপু জেনে গিয়েছিল। খুব কেঁদেছিল সেই দিন মেঘা আপু এই কথাটা জানার পর। সেই দিন মেঘা আপুর চোখে মুখে আমি এক প্রতিহিংসার আগুন দেখেছিলাম। মিথিলা রাইসার কথা শুনে বুঝতে পারলো মেঘা এই জন্যই নির্ঝর আর মিথিলাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। কথাগুলো বলতে বলতে রাইসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। মিথিলা রাইসাকে বলল, কি হলো রাইসা, চুপ করে গেলে যে? আমাকে সবটা বলো রাইসা, তোমার সম্পূর্ণ কথার ওপর অনেক কিছু ভিত্তি করছে রাইসা। তুমি চুপ করে থেকো না, বলো রাইসা। রাইসা আকাশের দিকে তাকিয়ে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই পড়ল, ভাইয়া অনেক স্বপ্ন দেখেছিল ওই মেয়েটাকে নিয়ে। ভাইয়া মন প্রাণ উজাড় করে ওই মেয়েটাকে ভালোবেসেছিল। মিথিলা রাইসার দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, তাহলে এমন কি হলো যে তোমার ভাইয়া আর ওই মেয়েটা আলাদা হয়ে গেল? সেটা আমাদের এখনো অজানা ভাবি। কখনো জানার চেষ্টা করনি তোমরা? করেছিলাম, কিন্তু ভাইয়া সাফ জানিয়ে দিয়েছে এই বিষয়ের জন্য ভাইয়ার সাথে কেউ কোনো কথা না বলে। মিথিলার কাছে এখন অনেক কিছু ক্লিয়ার। অনেকগুলো রহস্যর ভেদ করতে পেরেছে মিথিলা। এখন অনেকগুলো জট আস্তে আস্তে খুলে যাচ্ছে মিথিলার কাছে। মিথিলা আবার রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা রাইসা, তোমার ভাইয়ের সাথে ওই মেয়েটা আলাদা হয়ে যাবার পর মেঘার সাথে কি তোমার ভাইয়ার বিয়ের কথা কি এগিয়েছিল? হ্যাঁ ভাবি, বাবার মা সব কিছু জানতে পেরে পরবর্তীতে আবার সিদ্ধান্ত নিয়েছিল মেঘা আপুর সাথে নিজের ভাইয়ের বিয়ের কথা সামনের দিকে আগাবে। আর ভাইয়াকেও সব বলতে চেয়েছিল মেঘা আপুর ব্যাপারে। কিন্তু একদিন হঠাৎ সন্ধ্যার সময় ভাইয়া তোমার ছবি আর তোমার বাসার ঠিকানা দিয়ে বলল, তোমাকে ভাইয়ার অনেক পছন্দ হয়েছে, তোমাদের বাসায় যেন বাবা আর মা বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তাই আর মেঘা আপুর সাথে ভাইয়ার সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরপর দুইবার মেঘা আপুর সাথে ভাইয়ার বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। মেঘা আপু কাউকে বুঝতে না দিলেও আমি বুঝতে পারছিলাম মেঘা আপু যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল।
আমি ব্যাপারটা শিওর হলাম যখন মেঘা আপু ভাইয়ার বিয়েতে আসলো না। এমনকি মেঘা আপুর আচরণেও বলে দিচ্ছিল মেঘা আপু তোমাদেরকে একসাথে মেনে নিতে পারছে না। রাইসা মিথিলার দিকে তাকিয়ে বলল, ভাবি এবার বুঝতে পারছো তো আমি কেন সেই দিন তোমাকে বলেছিলাম একটু চোখ কান খোলা রাখতে? আমি কেন সবসময় তোমাদেরকে মেঘা আপুর কাছ থেকে দূরে দূরে রাখার চেষ্টা করতাম? মিথিলা সব কিছু বুঝে গেছে। এটা রহস্যটা কোথা থেকে শুরু হয়েছিল। এখন সঠিক সময় এসেছে মেঘার মুখোশটা টেনে খোলার। এবার শুধু একটা রহস্যের চট খোলার পালা মিথিলার। অনেক খেলা খেলেছে মেঘা, আর নয় যে খেলাটা মেঘা শুরু করেছিল, এবার সেই খেলাটা মিথিলা শেষ করবে। মিথিলা রাইসার দিকে তাকিয়ে বলল, আচ্ছা রাইসা, তুমি কি চাও এই রহস্যের জট খুলুক, সব সত্যিটা সামনে আসুক? হ্যাঁ অবশ্যই চাই, কিন্তু কিভাবে ভাবি? তোমাকে আমি সব বলবো, শুধু আমাকে কথা দাও আমাকে সব রকমভাবে সাহায্য করবে। হ্যাঁ ভাবি, আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব, তোমাকে কথা দিলাম। মিথিলা মনে মনে বলল, রেডি থাকো মেঘা, তোমার দিন শেষ। আজ থেকে মিথিলার দিন শুরু হলো। যতটা কষ্ট তুমি আমাকে আর নিঝড়কে দিয়েছো তার দ্বিগুণ কষ্ট যদি আমি তোমাকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম মিথিলা নয়। কিছুক্ষণ পর মিথিলা রুমে গেল। কিছুক্ষণ পর মিথিলা রুমে যেয়ে দেখলো নিঝর তার ব্যাগ গুছাচ্ছে। মিথিলা নিঝরের কাছে যেয়ে বলল,